প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড 2019 এর একটা সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করব এবং প্রশ্নটা হচ্ছে জৈব যৌগ অধ্যায় থেকে। সো যারা 22 পেজের আছো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং চেষ্টা করবে ভিডিওটা না টেনে দেখার। আর যারা নতুন আছো তাদেরকে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে রাখো, ইনশাআল্লাহ তোমারই হেল্প হবে। ওকে, তো দেখো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আশা করি এর আগে যে দুটো প্রশ্ন আমি সলভ করছি ঢাকা বোর্ড 19 সেই দুটো প্রশ্ন তোমরা দেখছো। তো আজকে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2019 এর একটা প্রশ্ন। তো উদ্দীপকটা সাম কাইন্ড অফ এরকম দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েডের সঙ্গে আমরা সোডা লাইম যুক্ত করতেছি, ফলে উৎপন্ন হচ্ছে X এবং X এর সঙ্গে আমরা একবার HNO3 H2SO4 এর উপস্থিতিতে এবং আরেকবার হচ্ছে তোমার CH3Cl AlCl3 এর উপস্থিতিতে যুক্ত করতেছি, ফলে এখানে উৎপন্ন হচ্ছে Y, এখানে উৎপন্ন হচ্ছে Z। আচ্ছা, এই Y কে আমরা পরবর্তীতে স্টেনাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় উৎপন্ন করতেছি A এবং Z কে আমরা তীব্র জারণের মাধ্যমে উৎপন্ন করতেছি B। তো এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের এখানে প্রশ্নে বলছে কি, দেখো প্রথমে বলছে কার্যকরী মূলক কাকে বলে। এটা সম্পূর্ণ জৈব যৌগ। এই অধ্যায় মানে এই প্রশ্নের ভিতর যে চারটা প্রশ্ন আছে সবগুলোই জৈব যৌগ থেকে করা। তো প্রথমে চলে যাই কার্যকরী মূলক কাকে বলে, ঠিক আছে। তো কার্যকরী মূলক জিনিসটা কি? কার্যকরী মূলক হচ্ছে যৌগের পরিচয় বহনকারী। কার্যকরী মূলক কি? যৌগের পরিচয় বহনকারী একটা জিনিস, ঠিক আছে। তো আসলে কার্যকরী মূলক দেখতে কেমন? ধরো আমরা একটা অ্যালকোহলের উদাহরণ দিচ্ছি, CH3CH2OH। এখন এটা যে অ্যালকোহল, এটা কি করে বুঝলাম? এই OH মূলক দেখে। ওকে, আরেকটা যৌগের উদাহরণ দিই, CH3CHO। এখন এটা কি? একটা অ্যালডিহাইড। কি করে বুঝলাম? এই CHO মূলক দেখে। অর্থাৎ যৌগের যে অংশটা আমাদের যৌগের পরিচয় বহন করে এবং ওই যৌগটা কোন ধরনের বিক্রিয়া দেবে সেটা নির্ধারণ করে, তাদেরকে আমরা বলবো কার্যকরী মূলক। আমি আবারও বলতেছি, কার্যকরী মূলকের সংখ্যাটা আমি আমার মতো করে বলতেছি, তোমরা বই থেকে একটু গুছিয়ে লিখবে। যৌগের যে অংশ বা যে মূলকটি ওই যৌগের পরিচয় বহন করে এবং ওই যৌগ কোন ধরনের বিক্রিয়া দেবে তা নির্ধারণ করে, তাদেরকে বলা হয় কার্যকরী মূলক। ওকে, এই হচ্ছে কার্যকরী মূলকের সংজ্ঞা। এবার পরের প্রশ্নটা দেখো, উডস বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? 2 নম্বর প্রশ্ন, উডস বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জৈব যৌগের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় আসে। তো এই যৌগের মানে এই প্রশ্নের উত্তর করার আগে আমরা দুইটা জিনিস একটু জেনে নিই। একটা হচ্ছে তোমার অ্যাপ্রোটিক কি জিনিস আর একটা হচ্ছে অপোলার কি জিনিস, এই দুইটা আমরা একটু জেনে নিই। প্রোটিক মানে কি? যে প্রোটনকে আকর্ষণ করে। এ মানে হচ্ছে নাই, ঠিক আছে। এ মানে হচ্ছে নাই। দেখো প্রোটিক মানে হচ্ছে যে প্রোটনকে আকর্ষণ করে, যে প্রোটনকে আকর্ষণ করে। ওকে, আর এ সামনে কি যুক্ত করা হয়েছে? এ যুক্ত করা হয়েছে। এ মানে হচ্ছে নাই, তার মানে যে প্রোটনকে আকর্ষণ করে না। এখন মনে রাখবে, যারা প্রোটনকে আকর্ষণ করে না তারা সাধারণত একটু কম সক্রিয় হয়। একটু কম সক্রিয় হয়। এবার চলে আসি একটু অপোলারে। অপোলার জিনিসটা কি? দেখো আমরা একটা যৌগ লিখলাম, ধরো HCl লিখলাম, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করতেছে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করতেছে। এখন এই দুটি ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে টেনে নেবে, ফলে ক্লোরিন হবে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। তাহলে এই যৌগে একটা ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে এবং একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। তো এখন এটাকে আমরা বলবো পোলার যৌগ। এখন এটাকে আমরা কি বলবো? পোলার যৌগ। বাট মনে করো X এবং Y এদের মাঝখানে ইলেকট্রন শেয়ার করা আছে, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ, কিন্তু এই X ইলেকট্রনটাকে টানতেছে না, আবার Y ইলেকট্রনটা দুইটাকে টানতেছে না। কেন টানতেছে না? কারণ দেখো, মনে করো X এর তড়িৎ চঞ্চলতা 2.5 আর Y এর তড়িৎ চঞ্চলতা মনে করো 2.1। তাহলে এদের দুইজনের তড়িৎ চঞ্চলতা কি? প্রায় কাছাকাছি। তো যখন তড়িৎ চঞ্চলতার পার্থক্য, অর্থাৎ দুইটা মৌলের তড়িৎ চঞ্চলতার পার্থক্য 0.5 এর চেয়ে কম হবে, তখন তাদেরকে আমরা বলবো অপোলার। এখন ম্যাক্সিমাম জৈব যৌগ কি হয়? অপোলার হয়। ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিতে পারি। ধরো যে H3CH3, তো এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে, তাহলে কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এখন কার্বনের তড়িৎ চঞ্চলতা 2.5, হাইড্রোজেনের 2.1, তাহলে পার্থক্য কত? 0.4। তার মানে এটা কি? সাম কাইন্ড অফ অপোলার যৌগ, ঠিক আছে। কারণ তড়িৎ চঞ্চলতার পার্থক্য কত? 0.5 এর চেয়ে কম। তাহলে আমরা অ্যাপ্রোটিক এবং অপোলার এইটুকু বুঝে গেছি। এখন
অ্যাপ্রোটিকের আর একটু বৈশিষ্ট্য চিনে আসি, ঠিক আছে? অ্যাপ্রোটিকের আর একটু বৈশিষ্ট্য চিনে আসি, তাহলে আরো ভালো হবে আমাদের বুঝতে। ধরো HSO4 মাইনাস, এটা মনে করো H প্লাস কে আকর্ষণ করলো। HSO4 মাইনাস কাকে আকর্ষণ করলো? H প্লাস কে আকর্ষণ করলো, উৎপন্ন হলো H2SO4। বা ধরো যে আছে NO3 মাইনাস, সে একটা H প্লাস কে আকর্ষণ করলো, উৎপন্ন হলো HNO3। তাহলে NO3 মাইনাস কি করতেছে? একটা প্রোটনকে আকর্ষণ করতেছে, তাহলে এটাকে আমরা বলবো প্রোটিক। এটাকে আমরা কি বলবো? প্রোটিক বলবো। কিন্তু যদি H প্লাস কে আকর্ষণ না করতো তখন সেটাকে আমরা বলবো অ্যাপ্রোটিক। তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাপ্রোটিক বলবো। আচ্ছা, এবার খেয়াল করো, ইথার ম্যাক্সিমাম সময় লিকুইড, ইথার ম্যাক্সিমাম সময় লিকুইড, বাট শুষ্ক ইথার তো শুষ্কই, শুষ্ক ইথার কিন্তু শুষ্ক। এখন দেখো এই যে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়াটা কেমন? অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমরা সোডিয়াম ধাতু যুক্ত করি, কিসের উপস্থিতিতে? ইথারের উপস্থিতিতে। খেয়াল করো ভালো করে, এই সোডিয়াম কিন্তু অত্যন্ত সক্রিয়, সোডিয়াম খুবই সক্রিয়। সোডিয়াম সক্রিয় হওয়ার কারণে মনে করো সামহাও এই বিক্রিয়ার পাশে পানি চলে আসছে, অর্থাৎ বিক্রিয়াটা কি চলে আসছে? বিক্রিয়ার পাশে পানি চলে আসছে, বা এই বিক্রিয়ার স্থলে কি চলে আসছে? পানি চলে আসছে। তাহলে সোডিয়াম কি করবে? এই পানির সঙ্গে খুব সহজেই রিয়াকশন করবে। তো পানির সঙ্গে যদি সোডিয়াম রিয়াকশন করে, তাহলে কিন্তু সোডিয়াম আর এই হ্যালাইডের সঙ্গে যুক্ত হবে না, তাহলে কিন্তু আর আমাদের সেই বিক্রিয়াটা হবে না। কারণ এই বিক্রিয়াতে কি হয় দেখো তো, সোডিয়াম এবং এক্স যুক্ত হয়ে উৎপন্ন করে সোডিয়াম হ্যালাইড প্লাস আর সিঙ্গেল বন্ড আর। তো সোডিয়াম যদি পানির সঙ্গে যুক্ত হয়, সোডিয়াম যদি পানির সঙ্গে যুক্ত হয়, তাহলে সোডিয়াম তো আর হ্যালাইডের সঙ্গে যুক্ত হচ্ছে না। আর সোডিয়াম যদি হ্যালাইডের সঙ্গে যুক্ত না হয়, তাহলে আমরা এই যৌগটাও কিন্তু পাবো না। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, এই বিক্রিয়াতে পানিকে যুক্ত হতে দেওয়া যাবে না। কার সঙ্গে? সোডিয়ামের সঙ্গে। কথা বুঝতে পারছো? এখন দেখো এই ইথারটা ম্যাক্সিমাম টাইমে লিকুইড ফর্মে থাকে। ম্যাক্সিমাম টাইমে কোন ফর্মে থাকে? লিকুইড ফর্মে থাকে, তার মানে একটা জলীয় ভাব আছে। তো এখন এই ইথার যদি সোডিয়ামের সঙ্গে যুক্ত, মানে সোডিয়ামের সংস্পর্শে চলে আসে, অর্থাৎ লিকুইড ইথার যদি সোডিয়ামের সংস্পর্শে চলে আসে, তাহলে সোডিয়াম কিন্তু তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়া করতে পারবে, এই পানির সঙ্গে বিক্রিয়া করতে পারবে। তো সোডিয়াম যদি পানির সঙ্গে বিক্রিয়া করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এই রিঅ্যাকশনটা ফুলফিল হবে না। এই জন্য এখানে যে ইথারটা ইউজ করা হয়, এই ইথারটা হচ্ছে তোমার অ্যাপ্রোটিক এবং অপোলার। অ্যাপ্রোটিক এবং অপোলার, অর্থাৎ এটা সোডিয়ামের সঙ্গেও যুক্ত হবে না। কার সঙ্গে? সোডিয়ামের সঙ্গেও যুক্ত হবে না, এবং এর কোনো পোলারিটিও থাকবে না। যদি পোলারিটি থাকে, মনে করো এটা পোলারিটি আছে, মনে করো ইথারের কি আছে, ধরো যে এখানে এর পোলারিটি আছে, মনে করো যে এটা অনেক বেশি ঋণাত্মক, অনেক বেশি কি ঋণাত্মক, তাহলে সোডিয়াম তো ধনাত্মক, তাহলে সোডিয়ামকে কার সঙ্গে যুক্ত হবে? এই ইথারের সঙ্গে যুক্ত হবে। বুঝতে পারছো? এই জন্য মনে রাখবা যে উডস বিক্রিয়াতে তোমার যে ইথারটা ব্যবহার করা হয়, সেই ইথারটাকে অবশ্যই শুষ্ক হতে হবে। আর ইথার যখনই শুষ্ক হবে, তখন সে হবে অ্যাপ্রোটিক এবং অপোলার। বাট ইথার যদি লিকুইড হয়ে যায়, তখন সে আর অ্যাপ্রোটিক থাকবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, গ নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখো। বলছে এই যৌগের কার্যকরী মূলকের শনাক্তকারী পরীক্ষা, এই যৌগের কার্যকরী মূলকের শনাক্তকারী পরীক্ষা রাসায়নিক সমীকরণ সহ লিখো। তার মানে এখন আমাদের এই যৌগটা কই, আমরা একটু যাই এই যৌগের দিকে। দেখো এই যে আমরা সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইম দ্বারা বিক্রিয়া ঘটাই এক্স পাচ্ছি, তার সঙ্গে আমরা যদি HCl3 এবং H2SO4 যুক্ত করি, তাহলে ওয়াই পাচ্ছি। ওয়াই এর সঙ্গে যদি আমরা এস্টানাস এবং HCl যুক্ত করি, তাহলে পাবো আমরা এ। এখন এই যৌগটার যে কার্যকরী মূলক, সেটা শনাক্ত করতে হবে। এখন আগে তো আমাদের এই যৌগটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা সেই এই যৌগটা আগে একটু নির্ণয় করি। ওকে, তো খেয়াল করো, আমি রিঅ্যাকশনগুলো ভেঙে ভেঙে লিখতেছি। সোডিয়াম বেনজয়েড, এটার নাম কি বললাম? সোডিয়াম বেনজয়েড। এটার সঙ্গে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটাই, তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এটা কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে হয় কি দেখো, এই যে COONA এইটুকু অংশ, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এইটুকু অংশ, NaO এইটুকু অংশের সঙ্গে যুক্ত হবে। তোমরা সবাই অ্যালকিন উৎপাদনের সময় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছো, তো সেখানে দেখছো যে COONA এইটুকু অংশ, এই যে NaO এইটুকুর সঙ্গে যুক্ত হয়, সোডিয়াম অক্সাইডের সঙ্গে যুক্ত হয়। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হয় দেখো তো, আলটিমেটলি উৎপন্ন হয় Na2CO3।
ক্যালসিয়াম অক্সাইড এখানে প্রভাবক, ক্যালসিয়াম অক্সাইড এখানে কি প্রভাবক, মানে শুষ্ক কারক হিসাবে কাজ করে এই বিক্রিয়াতে। সো এইটা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে বাকি থাকলো কি হাইড্রোজেন। তাই হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে কোথায়, এইখানে যুক্ত হবে। এবং সোডিয়াম বেঞ্জয়েটের সংকেতটা কেমন দেখো, সোডিয়াম বেঞ্জয়েট এটাকে আমরা এভাবে লিখতে পারি C6H5 সিঙ্গেল বন্ড CONA। আমি একটু রিঅ্যাকশনটা আরো ভাঙায় লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। তো দেখো ক্যালসিয়াম অক্সাইড তো এখানে প্রভাবক হিসাবে কাজ করতেছে, তাহলে এটা দুধ ভাত। CONA কার সঙ্গে যুক্ত হয়, NaO এটুকুর সঙ্গে যুক্ত হয়। তাহলে থাকতেছে কি C6H5, তার সঙ্গে যুক্ত হবে কি এই হাইড্রোজেন, তাহলে উৎপন্ন হবে C6H6 বা এটাকে আমরা বলতে পারি কি বেনজিন বলতে পারি। আর সঙ্গে কি উৎপন্ন হলো Na2CO3। ওকে, Na2CO3। তাহলে দেখো আমাদের এই যে X যৌগটা, এই X যৌগটা হচ্ছে বেনজিন, এই X যৌগটাকে বেনজিন। তাহলে আমরা X কাকে পেলাম, বেনজিনকে পেলাম। তাহলে এখন বেনজিনের সঙ্গে আমরা H2O3 এবং H2SO4 যুক্ত করলে কি পাবো, Y। তো এই রিঅ্যাকশনটা খুবই সহজ একটা রিঅ্যাকশন। বেনজিনের সঙ্গে আমরা যুক্ত করতেছি HNO3 কিসের উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই উপরের টুকুটা আমি মুছলাম। তো দেখো এই HNO3 একটা দুর্বল অ্যাসিড, এখন H2SO4 এর উপস্থিতিতে HNO3 ভেঙে যায়। ঠিক আছে, H2SO4 এর উপস্থিতিতে HNO3 ভেঙে যাবে। আমি HNO3 কে দুর্বল অ্যাসিড বলতেছি, অনেকে বলতেছে না ভাই এটা তো সবল অ্যাসিড। আসলে কেন দুর্বল অ্যাসিড বলতেছি, H2SO4 এর সাপেক্ষে HNO3 দুর্বল অ্যাসিড, H2SO4 এর সাপেক্ষে HNO3 দুর্বল অ্যাসিড। তাহলে এই দেখো, এই যখন দুইটা অ্যাসিড পাশাপাশি থাকবে তার ভিতরে যেটা দুর্বল হবে সেটা ক্ষার হিসেবে আচরণ করবে। কি হিসেবে আচরণ করবে, ক্ষার হিসেবে আচরণ করবে। আমরা সবাই জানি কি ক্ষার OH মাইনাস আয়ন দান করে, ক্ষার কি দান করে, OH মাইনাস আয়ন দান করে। তাহলে HNO3 যদি ক্ষার হিসেবে আচরণ করে তাহলে এটা একটা OH মাইনাস আয়ন দান করবে প্লাস NO2 প্লাস আয়ন দান করবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই HNO3 থেকে আমরা কি পাচ্ছি, NO2 প্লাস আয়ন পাচ্ছি, যেটা একটা ইলেকট্রোফাইল। এটা একটা কি ইলেকট্রোফাইল। এখন এই NO2 প্লাস গিয়ে অ্যাটাক করবে বেনজিনকে। যদি অ্যাটাক করে তাহলে দেখো, তাহলে বেনজিনের এখানে যে হাইড্রোজেন থাকবে, একটা হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করে দিচ্ছে, কি করে দিচ্ছে, প্রতিস্থাপন। এবং কে যুক্ত হচ্ছে, NO2 যুক্ত হচ্ছে। আলটিমেটলি উৎপন্ন হচ্ছে তোমার NO2 প্লাস। এই হাইড্রোজেন গিয়ে আবার যুক্ত হয় তোমার এই যে OH মাইনাস আছে, সেই OH মাইনাসের সঙ্গে। তাহলে আলটিমেটলি উৎপন্ন হচ্ছে কি H2O। ঠিক আছে, যদি এটা আমাদের আহামরি খুব দরকার নেই, আমাদের এইটাই দরকার। তাহলে দেখো তো X এর সঙ্গে HNO3 এবং H2SO4 যুক্ত করলে Y পাচ্ছি, এবং এইটাই হচ্ছে সেই Y। এই যে NO2 এটাই হচ্ছে আমাদের কি Y। ওকে, এবার Y এর সঙ্গে আমরা স্টেনাস ক্লোরাইড এবং কি যুক্ত করতেছি, HCl যুক্ত করতেছি। এই বিক্রিয়াটা একদম সিম্পল বিক্রিয়া। দেখো এই যে NO2 তার সঙ্গে আমরা যখন স্টেনাস ক্লোরাইড এবং HCl যুক্ত করব তখন উৎপন্ন হবে এখানে, মুখস্থ রাখবা দরকার এটা, NH2 অ্যানিলিন। কি উৎপন্ন হবে এখানে, অ্যানিলিন উৎপন্ন হবে, সরাসরি মনে রাখবা। তাহলে এটা হচ্ছে Y, এটা হচ্ছে আমাদের সেই A। তাহলে উদ্দীপকের A যৌগটা হচ্ছে একটা অ্যানিলিন, যাকে আমরা বলতে পারি, এর বাংলা নাম হচ্ছে অ্যানিলিন, বা এটাকে আমরা বলতে পারি অ্যারোমেটিক অ্যামিন বলতে পারি এটাকে আমরা। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, অ্যারোমেটিক অ্যামিন বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের প্রশ্নে বলছে কি এই যৌগের কার্যকরী মূলকের শনাক্তকারী পরীক্ষা। তাহলে এই যৌগের কার্যকরী মূলককে NH2, এই যৌগের কার্যকরী মূলককে NH2। এখন এই অ্যামিন কিভাবে শনাক্ত করা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, অ্যামিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তোমার কার্বিল অ্যামিন পরীক্ষা। তাহলে মনে রাখবা, অ্যামিনের কার্যকরী মূলক শনাক্ত করা হয় কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে, কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে। কার্বিল অ্যামিন পরীক্ষা, এখন আমরা সেই কার্বিল অ্যামিন পরীক্ষা করব। তাহলে দেখো এই যে অ্যানিলিনের সঙ্গে আমরা যুক্ত করব CaCl3, যেটাকে আমরা ভালোবেসে বলি ক্লোরোফর্ম, এবং যুক্ত করব পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন এই কার্বিল অ্যামিন পরীক্ষা, এটা অনেকেই ভুলে যেতে পারো যে এটাতে কি কি লাগতেছে। তো এটা আমি আসলে এভাবে মনে রাখতাম,
আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমি এটাকে এভাবে মনে রাখতাম এ বি সি, তাহলে অ্যানিলিন, অ্যানিলিন, বি ফর বেস, বেস মানে কি ক্ষার, দেখো তো এখানে আমরা একটা ক্ষার ইউজ করছি কিনা, ইউজ করছি। সি ফর ক্লোরোফর্ম, সি ফর ক্লোরোফর্ম। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা এবার খেয়াল করো, তাহলে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। তো কার্বিলেমিন পরীক্ষায় মনে রাখবা কি উৎপন্ন হয়, কার্বিলেমিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কার্বিলেমিন উৎপন্ন। কার্বিলেমিনটা দেখতে কেমন? কার্বিলেমিনের কার্যকরী মূলক হচ্ছে এন ডাবল বন্ড সি। কার্বিলেমিনের কার্যকরী মূলক কি? এন ডাবল বন্ড সি। অর্থাৎ সোজা কথা মনে রাখবা, কার্বিলেমিন পরীক্ষায় NH2 মূলক এন ডাবল বন্ড সি তে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? এন ডাবল বন্ড সি। এটাকে বলা হয় কার্বিল অ্যামিন মূলক। কি মূলক বলা হয়? কার্বিল অ্যামিন মূলক। এখন এই পরীক্ষাটা করে লাভটা কি? আসলে যখন কার্বিল অ্যামিন উৎপন্ন হয় তখন খুবই তীব্র একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এবং সেটা দেখে আমরা বুঝতে পারি যে না আসলে এখানে কার্বিল অ্যামিন উৎপন্ন হয়েছে এবং যৌগটা অমুক যৌগ ছিল। তাহলে দেখো এই যে NH2 এটা কিসে কনভার্ট হবে? এটা কিসে কনভার্ট হবে? এখানে এন ডাবল বন্ড সি, এটাকে আমরা বলবো ফিনাইল। ফিনাইল এইটুকু অংশের জন্য বলবো আমরা কার্বিল অ্যামিন। ফিনাইল কার্বিল অ্যামিন প্লাস আর কি উৎপন্ন হবে? দেখো এই পটাশিয়াম যুক্ত হবে ক্লোরিনের সঙ্গে, উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O। ওকে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস H2O। তাহলে এবার দেখো তো এই যৌগের কার্যকরী মূলক ছিল অ্যামিন মূলক। অ্যামিন মূলক শনাক্ত করার পরীক্ষা কি? কার্বিল অ্যামিন পরীক্ষা। তাহলে আমরা কার্বিল অ্যামিন পরীক্ষা রাসায়নিক সমীকরণ সহ লিখে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লিয়ার? এবার আমাদের পরের প্রশ্নে কি বলছে দেখো তো, এ ও বি যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা। কোশ্চেনটা অনেক বেসিক লেভেলের একটা কোশ্চেন। সো আর একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে, তাহলে আশা করি যে তোমাদের এই প্রশ্ন থেকে তোমরা জৈব যৌগের অনেক কিছু শিখতে পারবে। তো আগে এখন আমাদেরকে এ এবং বি যৌগটা নির্ণয় করতে হবে। দেখো আমি একটু রিঅ্যাকশনটা লিখি। CONA, এখানে হচ্ছে তোমার ফিনাইল মূলক, সোডিয়াম বেনজয়েড টোটালটাকে বলবো, তার সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করলাম, উৎপন্ন হলো X। আর X যৌগটা কি ছিল? বেনজিন। বেনজিনের সঙ্গে আমরা HNO3 যুক্ত করতেছি H2 সালফারের উপস্থিতিতে এবং আমরা দেখে আসছি যে কি উৎপন্ন হয়েছে? নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনের সঙ্গে আমরা পরবর্তীতে কি যুক্ত করছি? স্টেনাস এবং HCl যুক্ত করছি। তাহলে উৎপন্ন হয়েছিল কি আমাদের মনে আছে? অ্যানিলিন উৎপন্ন হয়েছিল। তার সঙ্গে মনে করো যে আর কোনো কিছু দরকার নাই। এবার বেনজিনের সঙ্গে আমরা কি যুক্ত করতেছি? CaCl3 এবং AlCl3। ওকে, তো তোমরা সবাই বুঝতে পারতেছো যে এই বেনজিনের সঙ্গে, খেয়াল করো, বেনজিনের সঙ্গে যখন আমরা CaCl3 যুক্ত করব AlCl3 এর উপস্থিতিতে, তখন সেটা ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশনের চলে যাবে। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন বেনজিনের খুব বিখ্যাত একটা রিঅ্যাকশন, ঠিক আছে? ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন বেনজিনের খুবই বিখ্যাত রিঅ্যাকশন এবং আমার মনে হয় যে তোমরা সবাই এটা পড়ছো। যদি না পড়ে থাকো তাহলে একবার পড়ে আসো, তাহলে বুঝতে পারবে আরো সহজে। আর আমি তো সবগুলো কোশ্চেন সলভ করে দিচ্ছি, এখানে তো নতুন করে আলাদাভাবে যে আরেকটা রিঅ্যাকশন বুঝাই এনে পড়াবো সেরকম কিন্তু সময় হবে না, আর তোমরা হয়তো লং ভিডিও কিন্তু দেখতে চাও না। আচ্ছা দেখো এখন কি হবে, আমি সিম্পলের ভিতরে বোঝানোর চেষ্টা করি। সরি, এখানে CH3Cl, এখানে CH3Cl। তো হয় কি দেখো, এই যে CH3Cl এটা ভেঙে গিয়ে উৎপন্ন করবে CH3 প্লাস এবং Cl মাইনাস। তাহলে CH3 প্লাস এইটা কি এখানকার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করলে আলটিমেটলি কি উৎপন্ন হবে? এই যে এটা CH3 এবং আর সঙ্গে উৎপন্ন হবে তোমার HCl। কারণ এখান থেকে যে হাইড্রোজেনটা বের হচ্ছে সেই হাইড্রোজেনকে আবার এই ক্লোরিনের সাথে যুক্ত হবে এটা, আর AlCl3 এখানে প্রভাবক। তাহলে আলটিমেটলি দেখো তো বেনজিনের সঙ্গে CH3Cl AlCl3 উপস্থিতিতে যুক্ত করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এটাকে কিন্তু আমরা বলি টলুইন। এটাকে আমরা কি বলি? টলুইন বলি, তাই না? এটাকে আমরা কি বলি? টলুইন। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? টলুইন পাচ্ছি। তাহলে আমাদের এখানে এই যে জেড যৌগ, এই জেড যৌগটা হচ্ছে টলুইন। জেড যৌগটা কি? টলুইন। এই যে
এখন জেড কে আমরা কি করতেছি, তীব্র জারণ করতেছি। জেড কে আমরা কি করতেছি, তীব্র জারণ। মনে রাখবা টলুইনকে তীব্র জারণ করলে পাওয়া যায়, টলুইনকে তীব্র জারণ করলে পাওয়া যায় বেনজয়িক অ্যাসিড। কি পাওয়া যায়, বেনজয়িক অ্যাসিড। এর নাম কি, বেনজয়িক অ্যাসিড। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে এ যৌগ এবং এটা হচ্ছে আমাদের বি যৌগ। তাহলে প্রশ্নে কি বলছে এবার খেয়াল করো। প্রশ্নে বলছে এ ও বি যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা। তো আশা করি তোমরা সবাই এই বিক্রিয়াটা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পারছো। এখন এ ও বি এই দুটোকে আমরা নাইট্রেশন করব। আমি জানি হয়তো অনেকেই বোর হয়ে গেছো, কিন্তু একটু ধৈর্য সহকারে খেয়াল করো। নাইট্রেশন করলে মনে করো যে হচ্ছে একটা যৌগ, এখানে CH3 আছে টলুইন, এটার সঙ্গে মনে করো আমরা যুক্ত করতেছি HNO3 কে H2SO4 এর উপস্থিতিতে। তো এই HNO3 থেকে কি আসবে, NO2+। এখন NO2+ দিয়ে গিয়ে CH3 কে প্রতিস্থাপন করবে না, CH3 কে প্রতিস্থাপন করবে না। সে গিয়ে কোথায় যুক্ত হবে, মনে করো সে গিয়ে যুক্ত হবে এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, অথবা এটাকে প্রতিস্থাপন করবে, অথবা এটাকে প্রতিস্থাপন করবে, অথবা এটাকে, অথবা এটাকে, যে কোনো একজনকে প্রতিস্থাপন করবে। তো NO2 গিয়ে বর্তমানে মনে করো যে এখানে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, এই জন্য NO2 কে বলা হয় প্রতিস্থাপক। NO2 কি, প্রতিস্থাপক। কিন্তু এখন এই প্রতিস্থাপকটা কোথায় যুক্ত হবে এইটা ডিপেন্ড করে এইখানে যে আছে, অর্থাৎ 1 নম্বর কার্বনে যে আছে তার উপরে ডিপেন্ড করে যে NO2 কোথায় যুক্ত হবে। ঠিক আছে, 1 নম্বর কার্বনে যে থাকবে তার উপরে ডিপেন্ড করবে NO2 কোথায় যুক্ত হবে। বুঝতে পারছি এটুকু? আচ্ছা, তো ঠিক এই ব্যাপারটাই তোমাদের কাছে জিজ্ঞেস করছে যে এ ও বি যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা। তোমরা মোটামুটি সবাই জানো যে অ্যারোমেটিক যৌগের 6টা অবস্থান আছে। এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তো 1:2 এটাকে আমরা বলি 1:2 এবং 1:6 এটাকে আমরা বলি অর্থ অবস্থান। 1:4 এটাকে আমরা বলি প্যারা অবস্থান, অর্থাৎ কোন যদি এখানে যুক্ত হয় তখন সেটা বলবো আমরা প্যারা অবস্থানে যুক্ত হয়েছে, কেউ যদি এখানে যুক্ত হয় তখন সেটা বলবো অর্থ অবস্থানে যুক্ত হয়েছে। আর 1:3 অর্থাৎ এখানে, এবং 1:5 অর্থাৎ যদি এখানে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো মেটা অবস্থানে যুক্ত হয়েছে। এখন তোমার কাছে জিজ্ঞেস করছে যে প্রতিস্থাপকটা একই অবস্থানে যুক্ত হবে কিনা, অর্থাৎ এ এবং বি এর সঙ্গে তো নাইট্রোমূলক যুক্ত হবে, সেই নাইট্রোমূলক গুলো একই অবস্থানে যুক্ত হবে কিনা। ঠিক আছে, তো আমরা এখন এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো দেখো এই যৌগটা কি পাইছিলাম, মনে আছে কারো? মনে আছে, এই যৌগটা ছিল আমাদের NH2। ঠিক আছে, তো এটার সঙ্গে আমরা নাইট্রেশন করব। নাইট্রেশন করা মানেই হচ্ছে HNO3 যুক্ত করতে হবে এবং উপস্থিত থাকবে কি H2SO4। ধরো যে তোমার নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া নামটা খুব কমন নাম বাংলাদেশের। সাদিয়াকে আমরা কি করতেছি, নাইট্রেশন করতেছি, তার মানে অবশ্যই সেখানে HNO3 লাগবে, আর HNO3 আসা মানে সেখানে H2SO4 আসবে। বুঝতে পারছো? এখন সাদিয়ার সঙ্গে কি যুক্ত হবে, নাইট্রোমূলক যুক্ত হবে, অর্থাৎ NO2+, তাহলে উৎপন্ন হবে সাদিয়া নাইট্রেট। ওকে, এই যে এখন এই নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হবে সেটাই আমাদের দেখার বিষয়। কথা বুঝতে পারছো? তো খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এই HNO3 এটা ভাঙলে উৎপন্ন হবে OH- এবং NO2+, OH- এবং NO2+। ওকে, আর H2SO4 এটা বিয়োজিত উৎপন্ন করবে H+ এবং HSO4-। তো এখন এই যে H+ আছে, এই H+ গিয়ে খেয়াল করো, এই H+ গিয়ে এই যে NH2 আছে না, এই NH2 সঙ্গে যুক্ত হবে, NH2 নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। এই H+ গিয়ে NH2 নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। কেন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে দেখো, খেয়াল করো, কারণটা হচ্ছে তোমার NH2 এখানে একজোড়া নাইট্রোমূলক আছে, মানে একজোড়া মুক্ত ইলেকট্রন আছে, একজোড়া কি আছে, মুক্ত ইলেকট্রন আছে। আর মুক্ত ইলেকট্রন অলওয়েজ কাকে আকর্ষণ করে, H+ কে আকর্ষণ করে। মুক্ত ইলেকট্রন অলওয়েজ কাকে আকর্ষণ করে, H+ কে আকর্ষণ করে। আচ্ছা, তাহলে যদি H+ কে আকর্ষণ করে তাহলে দেখো তো আলটিমেটলি একটা যৌগটা উৎপন্ন হবে কিরকম, এই যে NH3। কিন্তু এটা খুবই স্বল্প সময়ের জন্য, এবং এই নাইট্রোজেনটা তখন ধনাত্মক হবে।
হাইড্রোজেনটা তখন কি হবে, ধনাত্মক হবে। তো পরবর্তীতে দেখো, পরবর্তীতে নাইট্রো মূলক যুক্ত হবে। কোথায় যুক্ত হবে, এই বেঞ্জিন বলয়ে যুক্ত হবে। এখন খেয়াল করো, NH2 হচ্ছে তোমার অর্থ প্যারা নির্দেশক। কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। অর্থাৎ সেই হিসাবে এইখান থেকে যে নাইট্রো মূলকটা আসে, সেই নাইট্রো মূলকটা এখানে অথবা এখানে যুক্ত হওয়ার কথা, অর্থাৎ 2 নাম্বার কার্বনে অথবা 4 নাম্বার কার্বনে যুক্ত হওয়ার কথা, 2 নাম্বার অথবা 4 নাম্বার কার্বনে যুক্ত হওয়ার কথা। কিন্তু যখন নাইট্রো মূলক যুক্ত হচ্ছে, খেয়াল করো, যখন নাইট্রো মূলক যুক্ত হচ্ছে তখন এখানে কি আছে, NH3 আছে না, তখন কি এখানে কি আছে, NH3 আছে। তো NH3, এই যে NH3, এই NH3 হচ্ছে তোমার, NH3 এই যে প্লাস আছে এখানে একটা, এটা হচ্ছে তোমার মেটা নির্দেশক। এটা কি নির্দেশক, মেটা নির্দেশক। এই NH3 এটা কি নির্দেশক, মেটা নির্দেশক। তো মেটা নির্দেশক হওয়া মানে কি, নাইট্রো মূলক গিয়ে কোথায় যুক্ত হবে, এই যে মেটা অবস্থানে যুক্ত হবে। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে, দেখো তো, NH2 NO2 মেটা নাইট্রো অ্যানিলিন। আলটিমেটলি কি উৎপন্ন হবে, মেটা নাইট্রো অ্যানিলিন। আর এইখানে যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা গিয়ে আবার এই যে H2SO4 এর সঙ্গে যুক্ত হয়। হাইড্রোজেনটা গিয়ে আবার কার সঙ্গে যুক্ত হবে, H2SO4 এর সঙ্গে যুক্ত হবে। ওকে, আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের কি উৎপন্ন হইলো, মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হইলো। তাহলে এই NO2 মূলকটা, এই যে A যৌগ ছিল, এই যে A যৌগ মানে দেখো, এই যে এই যৌগটার, এই যৌগটার ক্ষেত্রে NO2 মূলক কোথায় যুক্ত হয়েছে, কোথায় যুক্ত হয়েছে, মেটা অবস্থানে যুক্ত হয়েছে। ঠিক আছে, মেটা অবস্থানে যুক্ত হয়েছে। এবার তারপরেরটুকু দেখি, খুব সহজ, পরেরটুকু আরো সহজ। বি যৌগটা কি ছিল, বি যৌগটা ছিল এরকম, বেনজোয়িক অ্যাসিড, তাই না? তো বেনজোয়িক অ্যাসিড দেখো তো এখানে কি আছে, COOH আছে। তাহলে এটাকে আমরা যদি নাইট্রেশন ঘটাই, তাহলে HNO3 তার উপস্থিত থাকবে, আর কি উপস্থিত থাকবে, H2SO4 উপস্থিত থাকবে। তাহলে এখন এখান থেকে যে নাইট্রোমূলক, সেই নাইট্রোমূলক গিয়ে কোথায় যুক্ত হবে, তো COOH। মনে রাখবা, যদি কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকে, কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকে যদি, তাহলে সেটা অবশ্যই মেটা নির্দেশক, সেটা অবশ্যই কি, মেটা নির্দেশক। তাহলে তুমি এখান থেকে সরাসরি বলতে পারো যে COOH একটা মেটা নির্দেশক, COOH কি একটা মেটা নির্দেশক, সেহেতু NO2 গিয়ে কোথায় যুক্ত হবে, এই যেটা মেটা অবস্থানে যুক্ত হবে। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হয় দেখো তো, আমি একটু লিখি। আলটিমেটলি উৎপন্ন হচ্ছে COOH প্লাস H2। তাহলে এটার নামটা কি, এটার নাম হচ্ছে তোমার মেটা বেনজোয়িক অ্যাসিড, মেটা নাইট্রো বেনজোয়িক অ্যাসিড, মেটা নাইট্রো বেনজোয়িক অ্যাসিড, মেটা নাইট্রো বেনজোয়িক অ্যাসিড। এই হচ্ছে আমাদের উত্তর। তো এখন প্রশ্নে কি বলছে, একই অবস্থানে যুক্ত হবে কিনা, হ্যাঁ একই অবস্থানে যুক্ত হবে। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম এখানে নাই। তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও যে ভাই আমি শেষ পর্যন্ত দেখছি, তার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।